ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইল, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে, সেই প্রস্তাবটাকে কানে না তুলে কেন ভারতের থেকে জ্বালানি তেলের জন্য আবেদন দিচ্ছি? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি, ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদও বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার 2 ছোট ছোট সন্তান আছে, তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম, আমার মনে আছে আমি বলতাম, এ ফর অ্যাপেল, বি ফর বল। হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এখানে যেহেতু অনেক আইনজ্ঞ আছেন, সংবিধান বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন, এবং জুলাইয়ের যে গণভোটের রায়কে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটার সাথে সরাসরি সম্পৃক্ত নিরাপত্তা ইস্যু, যেটা আমাদেরকে এফেক্ট করে, কিন্তু সচরাচর আলোচনা করতে চাই না, সেটাকে আমি একটু সবার নজরে আনতে চাই। সারা পৃথিবী যখন মধ্যপ্রাচ্য ক্রাইসিস নিয়ে একটা ব্যাপক সংকটের মধ্যে পতিত হয়েছে, জ্বালানি সংকট, সার সংকট, যা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে জ্বালানি সংকটের সাথে, সেই সময় বাংলাদেশের নবনির্বাচিত সরকার বিরোধী দলকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, গণভোটের রায়কে মেনে দেশকে একত্রিত করে সংকট মোকাবেলায় চেষ্টা না করে দেশকে বিভক্তির পথে নিয়ে যাচ্ছে একটা উদ্দেশ্যমূলক কার্য সমাধানের পক্ষে। এবং এই কার্যক্রমটা আমরা দেখছি বেপরোয়াভাবে করার চেষ্টা করছে। মনে হচ্ছে যেন একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তারা 17 বছর অপেক্ষা করতে চায় না, হয়তো 17 মাসেই গত 17 বছরের অপকর্মটা শেষ করতে চায় আরও ভয়ঙ্করভাবে। অনেকেই দাবি করছেন যে বিএনপি, আওয়ামী লীগ ছিল সফল বিএনপি এবং বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আমরা সেই জিনিসটার কিছু লক্ষণ
দেখতে পাচ্ছি। সব কিছু এখানে ডিপ স্টেট নিয়ে কথা হয়েছে। ডিপ স্টেটের একটা বড় অংশ হচ্ছে সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনী। বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে একেবারে কন্টিনিউয়াসলি এই বাহিনীটাকে নিষ্ক্রিয় করা এবং ধ্বংসের যে পর্যায় শুরু হয়েছিল সেটা সম্পন্ন হয়েছে গত 17 বছরের হাসিনা শাসনামলে, এবং সশস্ত্র বাহিনীকে একটা শোভাবর্ধনের বাহিনী হিসেবে পরিণত করা হয়েছে। এবং যে বাহিনীকে আমরা লক্ষ্য করছি মিডল ইস্টের রাজতন্ত্রকে রক্ষার জন্য তারা শত্রুর সাথে সমঝোতা করে জনগণের উপর তাদের শক্তিকে প্রয়োগ করে, সেই কার্যক্রমটা আমরা বাংলাদেশে গত 17 বছরে করতে দেখেছি। বর্তমান সরকারকে আমরা আশা করেছিলাম ক্ষমতা নেওয়ার পর তারা এই বাহিনীকে হয়তো আবার শক্তিশালী করার পদক্ষেপ নেবে। আমরা প্রথম দেখলাম ডিজিএফআই প্রধানকে ভারত যেতে, যেটা অলরেডি আলাপে এসেছে। তারপরে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী উনি চলে গেছেন। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক পর্যায়ে এই মুহূর্তে যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এক ইরান পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যেভাবে মোকাবেলা করে বিশ্বের চতুর্থ সামরিক শক্তি এবং ইনফ্লুয়েন্সিয়াল শক্তি হিসেবে নিজেদেরকে জাহির করতে সক্ষম হয়েছে, যদিও এখনও যুদ্ধ শেষ হয়নি, সেই পরিপ্রেক্ষিতে আমরা সেই যুদ্ধে আগ্রাসীর পক্ষ নিয়ে স্টেটমেন্ট দিচ্ছি এবং ইরানকেই আগ্রাসী দেশ হিসেবে ঘোষণা করে আমাদের তেলের জাহাজকে হরমুজে আজকে আটকে দিয়েছি। তখন আমরা কি করতে যাচ্ছি? আমরা রাশিয়ার থেকে তেল আনছি, যেটা আমাদের দেশে শোধন সম্ভব না। এটা ভারতে শোধন হবে পাইপলাইনে, যদি তাদের সারপ্লাস থাকে সেই তেলটা বাংলাদেশে আসবে। আমাদেরকে এখন উচিত নয়, যে অক্ষ এখন তৈরি হয়েছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, টার্কি, সৌদি আরব, সেই অক্ষের সাথে কি আমাদের সমঝোতা দরকার, নাকি যে অক্ষ পরাজিত পতনশীল সেটার সাথে আমরা সমঝোতা করে আমাদের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি আমরা পরিকল্পনা প্রণয়ন করব, সেই বিষয়ের প্রতি আমি এখানে বিরোধী দলের নেতা সহ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জনগণ যারা আছেন, সবাইকে নিয়ে আমাদের ভাবতে হবে। আমি মনে করি আমাদের সংকট